5 মিনিটের জন্যে মাফ করতে হবে আমাকে পলিন। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো, ভয় পেও না, আসছি আমি এখনই। শ্যাম্পেনের ভরা গ্লাসে ছোট্ট একটা সিপ করে টেবিলে নামিয়ে রেখে চলে গেল রানা টেলিফোন বুথের দিকে। মোড় ঘুরে পলিনের চোখের আড়াল হতেই দ্বিগুণ হয়ে গেল রানার চলার গতি। সুইপারের সিঁড়ি দিয়ে কয়েক লাফে পৌঁছল রানা 4 তলায়। করিডোর ধরে সিঁড়ি ঘরের দিকে চলল এবার সে। সিঁড়ি বেয়ে উঠে এলো 6 তলায়। রাত 11:15। প্রথমে পলিনের ঘরের দরজায় কান পাতল রানা। আধ মিনিট নিবিষ্ট চিত্রে কি যেন শোনার চেষ্টা করল। তারপর পা টিপে চলে এলো নিজের ঘরের সামনে। কান পাতল দরজায়। মৃদুস্বরে কথা বলছে দুজন লোক ঘরের ভিতর। তৃতীয় কণ্ঠস্বরের জন্যে 1 মিনিট অপেক্ষা করল রানা। না, ঝুঁকি নিতেই হবে। তৃতীয় কেউ না থাকারই সম্ভাবনা বেশি। নিঃশব্দে তালা খুলল রানা। ঘরের ভিতর একজন বলল, কাম খতম, চল এবার কেটে পড়ি। পিস্তলটা চলে এলো রানার হাতে। নিঃশব্দে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল রানা। বন্ধ করবার সময় খট করে আওয়াজ হলো। চমকে উঠল দুজন লোক একই সাথে। ঝট করে ঘাড় ফিরিয়ে চাইল দরজার দিকে। কোণের টেবিলের এই দুজন। কার্পেটের উপর একটা অ্যাটাচি কেস। মৃদু আলো জ্বলছে ঘরে। বাম হাতে উজ্জ্বল বাতির সুইচটা অন করল রানা। খবরদার, চোখের পাপড়ি ফেলবে না কেউ। গুলি করতে দ্বিধা করব না এক বিন্দু। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল ওরা খাটের পাশে। রানার প্রতিটা কথা বিশ্বাস করেছে ওরা। নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না ওদের মধ্যে। গুড, এবার তুমি গোপলা। বিছানার চাদরটা ছিঁড়ে লম্বালম্বি টুকরা বের করো কয়েকটা। আদেশ পালিত হলো অক্ষরে অক্ষরে। এবার তোমার সঙ্গীর হাত পা বেঁধে ফেলো শক্ত করে। হাত দুটো সামনের দিকে রেখে বাঁধতে যাচ্ছিল, বাধা দিল রানা। ওহো, ওভাবে না। হাত দুটো পিছমোড়া করে শক্ত করে বাঁধো। এখনই পরীক্ষা করে দেখব আমি নিজে। যদি ঢিল পাই, তোমার কপালে খারাপই আছে। বাধা হয়ে গেল হাত পা। সরে দাঁড়াতে বলল রানা গোপলাকে। বাঁধন পরীক্ষা করে দেখল রানা। যথেষ্ট শক্ত। সার্চ করে পিস্তল পেল না ওর শরীরের কোথাও। সার্চ করতে গিয়ে একটু নিচু হয়েছিল রানা। ঠিক সেই সময়ে ঝাঁপ দিল গোপলা। ঝট করে সোজা হয়ে মাথা লক্ষ্য করে পিস্তলের নল দিয়ে আঘাত করল রানা। কিন্তু এক ঝাঁকিতে মাথা সরিয়ে নিল লোকটা। আঘাতটা লাগলো ওর কাঁধের উপর। রানাকে নিয়ে হুড়মুড় করে পড়ল লোকটা খাটের উপর। পিস্তল ধরা হাতটা চাপা পড়ল রানার নিজের শরীরের নিচে। বাম হাতে ক্যারাতের কোপ মারল রানা লোকটার ঘাড়ে। বিদঘুটে একটা শব্দ বের হলো ওর মুখ থেকে। ঘুষি চালালো লোকটা এলোপাথারি। প্রচণ্ড বেগে উঠে এলো রানার হাঁটু লোকটার তলপেট লক্ষ্য করে। হুক করে বাঁকা হয়ে গেল ওর শরীরটা। ডান হাতটা মুক্ত হয়ে গেছে রানার ইতিমধ্যেই। ঠকাস করে পিস্তলের বাট পড়ল লোকটার জুলফির উপর। জ্ঞান হারিয়ে ঢলে পড়ে গেল সে খাট থেকে। এদিকে হাত পায়ের বাঁধন খুলতে না পেরে ব্যাঙের মতো লাফিয়ে চলে গেল গফিন লোকটা দরজার কাছাকাছি। ঠকাস। ধুরুম করে মেঝেতে পড়তে না দিয়ে ধরে ফেলল রানা ওর জ্ঞানহীন দেহটা। টেনে এনে ফেলল খাটের উপর। দ্রুত বেঁধে ফেলল রানা গোপলার হাত পা। একজনের উপর আরেকজনকে শুইয়ে দুজনকে বাঁধল এবার খাটের সাথে। ঘণ্টা খানেকের মধ্যে যদি জ্ঞান ফিরে আসেও বাঁধন খুলতে পারবে না কেউ। দুজনেরই মুখের মধ্যে টুকরো চাদর ভরে চিৎকারের পথ বন্ধ করল। এতক্ষণ পর নিচু হয়ে ঝুঁকে খাটের তলাটা পরীক্ষা করল রানা। বিস্মিত দৃষ্টিতে
চেয়ে রইল সে কিছুক্ষণ অদ্ভুত বস্তুটার দিকে। ক্লক মেকানিজম নয়, বোঝা গেল সহজেই। অ্যাসিড ক্যাপসুলের সাহায্যে ডিটোনেশনের ব্যবস্থা। পিস্তলটা গুজে দিল রানা বালিশের তলায়। তারপর আয়নায় চেহারাটা পরীক্ষা করে নিয়ে কাপড় ঝেড়ে মুছে উজ্জ্বল বাতিটা নিভিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে থেকে দরজায় চাবি লাগিয়ে ফিরে এলো সে জলসা ঘরে। ঘড়িতে তখন 11টা বাজতে 10 মিনিট। সিগারেট টানছে পলিন। রানাকে দেখতে পেয়ে হাসল। পরিত্যক্ত চেয়ারটায় বসলো রানা আবার। গিলাসের অর্ধেকটা শেষ করলো এক ঢোকে। পকেট থেকে বিলটা বের করে ডাকলো, বেয়ারা, কাজ হলো? জিজ্ঞেস করলো পলিন। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে মন্ত্রী সাহেবের সাথে। অ্যাপয়েন্টমেন্ট করে ফেললাম। পলিনের খালি গিলাসটা ভরে দিল আবার রানা। বুঝতে পেরেছে রানা ওর উপর তীক্ষ্ণ নজর রেখেছিল শত্রুপক্ষ। ও যে মারা যায়নি জানে ওরা। চেহারা পাল্টাবার এত সব কৌশলে কোনো কাজই হয়নি। ওরা ঠিকই চিনে নিয়েছে ওকে, এবং একই দিনে দ্বিতীয়বার পেতেছে মৃত্যুর ফাঁদ। তৃতীয়বার। সেই প্রশ্নটার একটা মীমাংসাও হওয়ার দরকার, এবং দ্রুত কেটে পড়া দরকার এখান থেকে। কি ভাবছো? রানার হাতে হাত রাখলো পলিন। ভাবছি কোথায় ছিলে তুমি, আর কোথায় ছিলাম আমি। আমাদের একে অপরকে চিনবার কথা না, অথচ এখন একই টেবিলে বসে গল্প করছি। সত্যি আশ্চর্য। এখন ভাবছি গুন্ডাগুলো ভাগ্যিস আক্রমণ করেছিল, তা নইলে দুজন দুঘরে একা একা নিরানন্দ রাত কাটাতাম। ধরেই নিয়েছ যে আমরা একসাথে রাত কাটাচ্ছি? নিশ্চয়। ডোন্ট বি সিলি। তোমার ঘরে ঘুমাচ্ছি আমি। কেন? ভয়ে। তোমার ঘর কি দোষ করলো? আমার ঘরটা চেনে ওরা, রাতে আবার আসতে পারে। সেই জন্যই তো তোমার ঘরে থাকা দরকার। জিনিসপত্র আছে। জিনিসপত্র চুলোই যাক। আমার শরীরটা চেয়েছিল ওরা, ব্যাস, আর কোনো কথা নয়। তোমার ঘরে থাকছি আমি। সেই একই তো কথা হলো তাহলে। মৃদু হাসল রানা। গুন্ডারা কি দোষ করেছিল? ঠিক একই কথা হলো কি? ভিলেন আর হিরোর তফাৎটুকু চোখে পড়ল না তোমার? এতক্ষণে পড়ছে, হাসল রানা। কিন্তু হিরোইনকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তাকে আমার ঘরে আমন্ত্রণ করতে পারছি না। অবাক চোখে চাইল পলিন। কেন? ব্রহ্মচারী নাকি? ঘড়ি দেখল সে। না, ব্রহ্মচারী নই। বিবাহিত? না। তবে আপত্তি কিসের? চলো উঠে পড়া যাক। খামচে ধরল সে রানার ডান হাতের মাউন্ট অব ভেনাস। বিল মিটিয়ে দিয়ে উঠে পড়ল ওরা। খালি হয়ে এসেছে হলঘর। একটু টলছে পলিন। এক হাতে কোমর জড়িয়ে ধরল রানা। লিপ জনশূন্য। রানার চোখে মোদির চোখ রাখল পলিন। লাল ঠোঁট ফাঁক হলো একটু। হাত দুটো পেঁচিয়ে ধরল রানার গলা। নেমে এলো নিষ্ঠুর একজোড়া ঠোঁট। 6 তলায় থেমে দাঁড়ালো লিফট। খুলে গেল দরজাটা। 3 মিনিট পর মাথাটা পিছন দিকে হেলিয়ে সরে গেল পলিন 6 ইঞ্চি। লিপস্টিক জাবড়ে গেছে ঠোঁটে। আয়ত চোখ দুটো ভেজা ভেজা। দ্বিগুণ হয়ে গেছে হার্টবিট। করিডোর জনশূন্য। 632 নম্বর রুমের সামনে থামল রানা। রানার হাত ধরে টানল পলিন। তোমার ঘরে চলো। নড়ল না রানা। নেমে এসেছে নিষ্ঠুর ঠোঁটজোড়া আবার। চুম্বনরত অবস্থাতেই ভ্যানিটি ব্যাগের ভিতর খানিকক্ষণ দ্রুত হাতড়ে বের করল পলিন ঘরের চাবিটা। ছেড়ে দিল ওকে রানা। কি হলো? চাবি ঢোকাতে পারছে না পলিন। হাঁপাচ্ছে হাঁপুরের মতো। ওর হাত থেকে চাবিটা নিয়ে দরজা খুলল রানা। 5। ঠাস করে চড় লাগাল রানা জোরে। আচমকা চড়ে থতমত খেয়ে গেল পলিন। 4টে আঙুলের দাগ লাল হয়ে ফুটে উঠল বাম গালে। বাম হাত তুলল। 5। ঠাস করে চড় লাগালো
রানা জোরে। আচমকা চরে থতমত খেয়ে গেল পলিন। 4টে আঙুলের দাগ লাল হয়ে ফুটে উঠল বাম গালে। বাম হাত তুলল রানা আরেকটা চর মারার জন্যে। স্বাভাবিক আত্মরক্ষার তাগিদেই হাত তুলল পলিন আঘাত ঠেকাবার জন্যে। হাতের উপরেই পড়ল চরটা। টাল সামলাতে না পেরে পড়ে গেল সে ছোপার উপর। চেয়ে রয়েছে সে রানার মুখের দিকে, 2 চোখে রাজ্যের বিস্ময়। হঠাৎ কি হলো বুঝতে পারছে না সে রানার নির্বিকার মুখ দেখে। হঠাৎ ক্ষেপে গেল কেন লোকটা? চমৎকার অভিনয়ের জন্যে এই পুরস্কার। তোমার প্রেমিক সাহেবকে দেখিও গালের দাগটা, বলল রানা জোর করে মুখে হাসি টেনে এনে। কি বলছো তুমি ব্যানার্জি? ব্যানার্জি নয়, মাসুদ রানা। ন্যাকামি রাখো, তুমি ভালো করেই জানো আমার নাম। কয়েক সেকেন্ড অপলক নেত্রে চেয়ে রইল পলিন রানার চোখের দিকে। তারপর বলল, আমার নামও তোমার জানা আছে নিশ্চয়। মিস সোফিয়া হার্লিং, বাংলাদেশের কোনো একটা বিদেশি মিশন প্রধানের একমাত্র কন্যা। মিশনের নাম্বার 2 ম্যানের প্রেমিকা। মাসুদ রানাকে হত্যার ষড়যন্ত্রে সহায়তার জন্যে নিয়োজিতা। প্রথম থেকেই চিনতে পেরেছিলে আমাকে? না, যথেষ্ট চিন্তা করে বের করতে হয়েছে। 10:30 চিনেছি। তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি আরও পরে, 11:15টায়। চোখ দুটো একটু ছোট করে বাম গালটা এক হাতে ঘষতে ঘষতে চিন্তা করল সোফিয়া কিছুক্ষণ। তারপর বলল, হত্যার ষড়যন্ত্র ছাড়া বাকি সব কথাই সত্য, কিন্তু তোমার কোনো প্রশ্নের জবাব দেব না আমি। তোমাকে কে প্রশ্ন করছে? যা সত্য বলে জানি কেবল তাই বলেছি। তোমার কাছে আমার জানার কিছুই নেই। বোমাটা না ফাটা পর্যন্ত এই ঘরে বসে থাকবো আমি। তোমাকেও ওইখানে বসে থাকতে হবে ওইভাবে। ওটা ফেটে গেলেই মহা হই হট্টগোল হবে সারা হোটেল জুড়ে। সেই সময় টুপ করে বেরিয়ে অদৃশ্য হয়ে যাব আমি। মুখোমুখি একটা সোফায় বসল রানা। মন দিয়ে শুনল সোফিয়া রানার কথা। চুপচাপ বসে রইল সে মিনিট 2 কার্পেটের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপর মুখ খুলল। তুমি তো প্রশ্ন করবে না, কারণ তোমার ধারণা সব উত্তরই তোমার জানা আছে। জানা থাকলে ভালো কথা, কিন্তু আমি প্রশ্ন করলে জবাব দেবে? জবাব দেওয়ার মতো হলে দেব, সময়টাও তো কাটাতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। কথাবার্তা বললে সময় কাটবে ভালো। প্রশ্ন করো। বোমার ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুমি বলতে চাও আজ সন্ধ্যের সময় ওই ঘরে আমাকে ছোড়া মেরে হত্যা করার যে প্ল্যান করেছিলে সেটাও ঠিক বুঝতে পারোনি? প্ল্যানটা আমার নয়, সাইমনের। তোমার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান করা হয়েছিল। সমস্তটা আগে থেকে সাজানো ছিল, অভিনয় ছিল, স্বীকার করি। কিন্তু লোকটা যে ফট করে ছোড়া বের করে বসবে একথা আমার সত্যিই জানা ছিল না। খুব সম্ভব সাইমনেরও না। বোধহয় রেগে গিয়ে। রানাকে মাথা নাড়তে দেখে থেমে গেল সোফিয়া। না গো সুন্দরী, না। এই লাইনে নির্দেশের বাইরে একটা চুমো খাওয়ারও উপায় নেই। এরা প্রফেশনাল। ছোড়াতেই কাজ হয়ে গেলে আর টাইম বোম ফিট করার দরকার হতো না। যেহেতু সফল না হওয়ার সম্ভাবনাও ছিল, তাই তৃতীয় অ্যাটেম্পট স্ট্যান্ড বাই। তৃতীয় কী করে? তোমার কথা যদি সত্যি ধরে নেওয়া যায়, তবু টাইম বোমার ব্যাপারটা হচ্ছে দ্বিতীয়। প্রথম আক্রমণ হয়ে গেছে আজ সকালে। আমার গাড়িটা উড়িয়ে দেওয়া হয়েছে বোমা মেরে। বহুদিনের পুরানো আমার বাসার কাজের ছেলেটা মারা গেছে। কাজের বুয়া হাসপাতালে। খানিকক্ষণ চুপ করে থেকে সোফিয়া বলল, আই অ্যাম সরি, কিন্তু বোমাটা ফিট করা হয়েছে কোথায়? খাটের নিচে। ভয়ে ভয়ে চাইল সোফিয়া খাটের দিকে। হেসে ফেলল রানা। তোমার নয়, আমার খাটের নিচে। অসম্ভব। সোজা হয়ে বসল সোফিয়া। কেন? যদি তাই হতো তাহলে আমাকে ও ঘরে রাত কাটাতে বলতো না সাইমন? বাহ,
এ তো কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে জ্যান্ত সাপ বেরিয়ে আসছে। তোমাকে বলা হয়নি টাইম বোমের কথা? কিংবা বিশেষ এক সময় কোনো ছুতো ওই ঘর থেকে বেরিয়ে আসার কথা বলে দেওয়া হয়নি পই পই করে? না, কাজেই বোমা থাকতেই পারে না। আমাকে শুধু বলা হয়েছে ভয়ানক এক জরুরি কারণে রাত 12:30টার পর যেন কিছুতেই তোমার ঘর ছাড়া অন্য কোথাও না থাকি। সারা রাতই পাহারা দিতে হবে, কিন্তু বিশেষ করে 1টা থেকে 1:30টা পর্যন্ত ছলে বলে কৌশলে যেভাবে হোক যেন তোমাকে বিছানা ছেড়ে উঠতে না দিই। অর্থাৎ 1টা থেকে 1:30টার মধ্যে ফাটাবে বোমাটা। হাতঘড়ির দিকে চাইল রানা। 12টা বাজে। একটি ঘন্টা। আপন মনে কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ল সে। সময়টা কাটানো কষ্টকর হয়ে পড়বে। বোমা সম্বন্ধে শিওর তুমি? তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে সোফিয়া রানার চোখের দিকে। তোমাকে দুঃখ দিতে খারাপ লাগছে সোফিয়া, কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা বলাই ভালো। তোমার প্রিয়তম আমার সাথে সাথে তোমাকে হত্যা করবার প্ল্যান করেছিল। এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিল সে। হ্যাঁ, বোমার ব্যাপারে আমি নিশ্চিত। নিজের চোখে দেখেছি আমি। প্রমাণ দিতে পারো? অভিব্যক্তিহীন সোফিয়ার কণ্ঠ, মুখের চেহারা। বোঝা গেল বিশ্বাস করেছে সে রানার প্রতিটা কথা, তবু নিশ্চিত হতে চায়। পারি, কিন্তু দেব না। প্রমাণ দেওয়ার দরকার কি আমার? 1টা থেকে 1:30টার মধ্যেই একেবারে প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবে তুমি। তার আগেই শিওর হতে চাই আমি। দ্রুত চিন্তা করছে সোফিয়া। খেলা করতে গিয়ে হঠাৎ কঠোর সত্যের মুখোমুখি পড়ে গেছে সে। কেন? নিজের প্রাণ বাঁচাতে। যদি তোমার কথা সত্যি হয় তাহলে একটার আগেই সব দিক ভেবে সিদ্ধান্ত নিতে হবে আমাকে। তুমি তো পালিয়ে গিয়ে বেঁচে যাচ্ছ, আমি বাঁচব কী করে? এই হোটেলে নিশ্চয় ওদের লোক আছে। বিস্ফোরণের পরও আমাকে জীবিত দেখতে পেলে বাবার কাছে পৌঁছে সব কথা বলার আগেই খুন করবে ওরা আমাকে। আমাকেও পালাতে হবে, এমনভাবে পালাতে হবে যেন কেউ টের না পায়। রানা ভেবে দেখল কথাটা উল্টে পাল্টে। রানার মতোই সোফিয়ার জীবন বিপন্ন এখন। দুজন দুই শিবিরের মানুষ হলেও একটা দিকে মিল রয়েছে। ওদের শত্রু এখন একই ব্যক্তি। কোনো ঝামেলায় না জড়িয়ে যতটা সম্ভব সাহায্য করবে সে সোফিয়াকে, ঠিক করল রানা। সবার নজর এড়িয়ে এখান থেকে গোপনে বেরিয়ে যাবার উপায় ভেবে রেখেছে সে। বলল, তুমি যদি চাও তাহলে এখান থেকে পালাতে সাহায্য করতে পারি আমি। এমনভাবে বেরিয়ে যেতে পারবে যাতে ঘুণাক্ষরেও টের পাবে না কেউ। কিন্তু তার বেশি কিছু নয়। হোটেল থেকে বেরিয়ে নিজের নিরাপত্তার ভার তোমাকেই নিতে হবে। কিভাবে পালাতে চাও? হেসে ফেলল রানা। বড় বেশি কাঁচা লোক তুমি সোফিয়া। সাইমনের প্রেমিকা হওয়ার যোগ্য নাও। পরীক্ষা করে দেখার আগেই বিশ্বাস করে বসেছ আমার কথা। শত্রু পক্ষের লোক, আমার কথা অত সহজে বিশ্বাস করতে নেই। এটাও কি আমাকেই শিখিয়ে দিতে হবে? আমার মুখের কথাতেই নিজের প্রেমিকের উপর সন্দেহ এসে যাওয়াটা। কাঁচা হতে পারি, বোকা হতে পারি, কিন্তু ভুলে যেও না আমি নারী। বিপদের সময় কারো উপর নির্ভর করা যায়। কাকে বিশ্বাস করা যায় সেটা চিনে নিতে নারী কোনোদিন ভুল করে না। সহজাত প্রবৃত্তির বলে টের পায় সে সত্য মিথ্যা। তাই নাকি? আমার সৌভাগ্য। হেসে উড়িয়ে দিও না মাসুদ রানা। আমি জানতাম অভিনয় করছি আমি আক্রান্ত হওয়ার। জানতাম আমার কোনো ক্ষতি হবে না, মজার খেলা খেলছি। কিন্তু তোমার সে কথা জানা ছিল না। তুমি সাহায্য করতে এগিয়ে এসেছিলে অভিনেত্রী সোফিয়াকে নয়, বিপদগ্রস্তা সোফিয়াকে। নিজের জীবন বিপন্ন করার অভিনয় তুমি করনি। সত্যি সত্যি বিপন্ন হয়েছিল তোমার জীবন। তোমার মহত্ব ছোট করে দেখতে পারি না আমি। তোমার হাতের মার আমার প্রাপ্য ছিল। বাবা, চমৎকার, মহৎ লোক তো আমি। যে কোনো ব্যাপারের আশ্চর্য মন গড়া ব্যাখ্যা বের করতে মেয়ে মানুষের জুড়ি নেই। খানিক বাদে হয়তো আমার চরেরও একটা মহৎ ব্যাখ্যা বের করে ফেলবে তুমি।
হয়তো বলে বসবে চর একটি উপকারী জিনিস, এটা খেলে কামনা তপ্ত নারীর মাথা খুলে যায়, পানির মতো পরিষ্কার হয়ে যায় জটিল ষড়যন্ত্র। আমার প্রশ্নের উত্তর দাওনি তুমি, কিভাবে পালাচ্ছি সেটা তোমাকে বলবো ঠিক রাত একটায়। তার আগে একটা প্রশ্নের জবাব দাও, যদি বোমাটা ফাটে এখান থেকে বেরিয়ে কি করবে তুমি? খুন করব সাইমনকে। ওটা একটু কঠিন কাজ হয়ে যাবে তোমার পক্ষে। ওই কাজের ভারটা আমার উপর ছেড়ে দিতে পারো। এছাড়া আর কি করবে? সোজা গিয়ে সব ঘটনা খুলে বলবো বাবাকে। তোমার বাবা জানেন না এ ব্যাপারে? কিচ্ছু না। তাহলে শুধু শুধু মারা পড়বেন ভদ্রলোক। তোমার বাবা মিশন প্রধান হলেও তার চেয়ে সাইমন অনেক বেশি ক্ষমতাশালী। গোপন অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে ওকে, তোমাদের বিশ্ব কুখ্যাত স্পাই সংস্থার। ও হচ্ছে পঞ্চম ব্যক্তি। কাজেই ওর বিরুদ্ধে নালিশে কিছুই কাজ হবে না। তাহলে কি করতে হবে বলো? বিস্ফোরণের ফলে আমি দুজনেই মারা গেছি। গা ঢাকা দেব দুজনেই, যার যার মতো আলাদাভাবে। সাইমনের মৃত্যুর পর ফিরে যাবে তুমি তোমার বাবার কাছে। কিন্তু ওই ঘরে যখন আমাদের কোনো চিহ্নই পাওয়া যাবে না, তখনই বুঝে নেবে ওরা যে পালিয়েছি আমরা। আমাদের যথেষ্ট চিহ্ন পাওয়া যাবে ওই ঘরে। ছিন্ন ভিন্ন বিকৃত ও পোড়া মৃতদেহ পাওয়া যাবে। চলো দেখাই। উঠে দাঁড়ালো রানা। কিছুই বুঝতে পারল না সোফিয়া। ঘর থেকে বেরোলো ওরা সাবধানে, করিডোর পরীক্ষা করে নিয়ে। রানার সুইটের দরজায় চাবি ঢোকাতেই রানার হাতের উপর হাত রাখলো সোফিয়া। ফিসফিস করে বলল, এখনই ফেটে যাবে না তো বোমাটা? না, এখনও আধ ঘন্টা বাকি আছে। একটা বাজার। ঘরে ঢুকেই আতকে উঠল সোফিয়া। ভয়ার্ত চোখে চেয়ে রইল বিছানার দিকে। সহজ স্বাভাবিক কণ্ঠে বলল রানা, ওই যে দেখতে পাচ্ছ, উপরের লোকটা আমি, নিচেরটা তুমি। মিষ্টি মধুর সবুজ আলোয় প্রেমের খেলায় মত্ত। ওই যে তোমার কাপড় জামা, বিছানায় ওঠার আগে ওইখানে খুলে রেখেছিলে। ঘরের কোণে ফেলল রানা হাতে করে আনা সোফিয়ার কার্ডিগান, ব্লাউজ, স্কার্ট। মাই গড, ও মাই গড, ফিসফিস করে বলল সোফিয়া। এরা কারা? এরাই ফিক্স করেছিল বোমাটা। এবার খাটের নিচটা একবার দেখলেই সব সন্দেহ দূর হবে তোমার। দেখে নাও, কুইক। এগিয়ে গেল সোফিয়া খাটের দিকে। 3 পা গিয়েই ছুটে এসে আশ্রে পড়ল রানার বুকে। ভয়ে পাণ্ডুর হয়ে গেছে মুখটা। তোতলাতে শুরু করলো সে। তা 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 তাকিয়ে আছে নিচের লোকটা। খাটের কাছে গিয়ে দাঁড়ালো রানা। সত্যি বিস্ফারিত আতঙ্কিত চোখে চেয়ে আছে গোপলা। ভয়ঙ্কর সে দৃষ্টি। ওদের সব কথা শুনেছে সে। বুঝতে পেরেছে নিশ্চিত মৃত্যু এড়াবার কোনো উপায় নেই। নিজের হাতে ফিট করা টাইম বোমে নিজেই মারা যাচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই। থরথর করে কাঁপছে সোফিয়া। ভয়ে না মাঘের শীতে বোঝা যাচ্ছে না। রানা বলল, কই দেখে নাও বোমাটা। থাক, দেখতে হবে না, চলো বেরিয়ে পড়ি। ওহো, নিজের চোখে দেখতে হবে তোমাকে। ইনোসেন্ট প্রেম খেলার পরিণতিটা দেখে নিতে হবে স্বচক্ষে। মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করল রানা দেখার জন্যে। ওপাশ থেকে হামাগুড়ি দিয়ে খাটের নিচটা পরীক্ষা করল সোফিয়া ভুরু কুচকে। বিষাক্ত সাপ দেখার মতো ছিটকে সরে চলে এলো। চলো এবার। দরজায় চাবি লাগিয়ে ফিরে এলো ওরা সোফিয়ার ঘরে। মিনিট 5 চিবুকে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকলো সোফিয়া। আক্রোশ ভরে গাল দিল কয়েকটা। কাকে গাল দিল বুঝতে পারল না রানা। চুপচাপ বসে রইল সে। অবশেষে মাথা তুলল সোফিয়া। ঠিকই বলছো তুমি। চর একটা উপকারী জিনিস। চোখ খুলে গেছে আমার। কিন্তু ওদের কি মরতেই হবে? না মেরে পারা যায় না? বাঁচিয়ে দেওয়া যায় না ওদের দুজনকে? যায়, এখনও সময় আছে। ওদের দুজনকে ঘর থেকে বের করে নিয়ে আমরা যদি ওই খাটটা দখল করি, ওরা বেঁচে যাবে। রাজি থাকলে চলো। আমি রাজি হলেই তুমি যাবে আমার সাথে? লিপস্টিক জাবরানো ঠোঁটে হাসির আভাস।
আগে রাজি হও, তারপর দেখো যাই কিনা। মৃদু হেসে বলল রানা। 6 রাত 1:30টায় ঘুম ভাঙল সোহেলের। টেলিফোন বাজছে। ইয়েস। হাত বাড়িয়ে রিসিভারটা কানে তুলে নিয়ে বলল সোহেল ঘুম জড়ানো কণ্ঠে। দুঃসংবাদ স্যার। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ অ্যাট দিস আওয়ার। উত্তেজিত একটা কণ্ঠস্বর। কাট ইট। ধমক দিল সোহেল। কি হয়েছে সরাসরি বলো। মাসুদ রানাকে পেয়েছিলাম স্যার, পূর্বানী হোটেলে। তড়াক করে উঠে বসল সোহেল বিছানায়। অমিতাভ ব্যানার্জি নাম নিয়ে উঠেছিল সে হোটেলের 6 তলার একটা ঘরে। সন্ধ্যে 7টা থেকে রাত 11:30 পর্যন্ত মিস পলিন ব্রাউন বলে একটা জার্নালিস্ট মেয়েকে নিয়ে জলসা ঘরে শ্যাম্পেনার ডিনার খেয়েছে। তারপর মেয়েটাকে নিয়ে নিজের ঘরে চলে গিয়েছিল। কন্ট্যাক্ট করার সুযোগ পায়নি। তারপর শাট আপ। অস্থির হয়ে উঠল সোহেল। দুঃসংবাদটা কি তাড়াতাড়ি বলো। মারা গেছে স্যার। কি বললে? বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সোহেল। মারা গেছে স্যার। খাটের তলায় টাইম বোম ছিল। ঠিক 1:15টায় ফেটেছে। ভয়ঙ্কর অবস্থা স্যার। মহা হট্টগোল চলছে এখানে। মেয়েটির ঘরে খোঁজ নিয়েছিলে? জি স্যার, খালি। মেয়েটির কিছু কাপড় পাওয়া গেছে স্যার, মাসুদ রানার ঘরে। চিনতে পেরেছ? চেহারা দেখে চেনা যাচ্ছে না মাসুদ রানাকে। না স্যার, আগুন ধরে গিয়েছিল। একেবারে ঝলসে গেছে চেহারা। দুজনের কাউকে চিনবার উপায় নেই। খাটের উপর মাসুদ রানার লুগারটা পাওয়া গেছে। মোকলেসের লুঙ্গিটা পাওয়া গেছে একটা সুটকেসের ভিতর। আমি আসছি এখনই। খটাং করে রেখে দিল রিসিভারটা সোহেল ক্র্যাডলে। নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে এখন ওর। একটুর জন্যে বাঁচাতে পারল না রানাকে। দ্রুত কাপড় পরে নিয়ে ছুটল সে পূর্বানীর দিকে। ওর অটোমেটিক গিয়ার ফোক্স ওয়াগন গাড়িতে করে। বারবার চাইল রিয়ার ভিউ মিররের দিকে। মনটা দমে গেল ওর। কেউ অনুসরণ করছে না। কোনো ফেউ নেই আজ আর ওর পিছনে। পরদিন ঠিক বেলা 10টায় ধরা পড়ল রানা। জিপি ওর সামনেই। রিক্সা থেকে নেমে 10 কদমও যায়নি রানা। এমন সময় ঘ্যাস করে একটা কালো মার্সিডিস বেঞ্জ থামল ওর সামনে। পথ জুড়ে আনমনে পাশ কাটাতে গিয়ে চমকে উঠল রানা ভীষণভাবে। খপ করে হাত ধরল কেউ ওর। নরম স্পর্শ সে হাতের। দামি সেন্টের সুবাস এলো নাকে। রানা চেয়ে দেখল সহকর্মিনী শ্রীমতী সোহানা। রানা, তুমি এখানে? তুমি না মারা গেছো কাল সকালে? অবাক বিস্ময়ে দেখছে সোহানা রানার আপদ মস্তক। হাঁ হয়ে গেছে আছে ওর মুখটা। না যেতে আর পারলাম কই। কোথায় ছিলে এতদিন? জাহান্নামে ছিলাম। কেটে পড়ো এবার, পালাচ্ছি এখন। উঠে পড়ো গাড়িতে। ব্যাস, পাগলামি শুরু হয়ে গেল। না, হাত ছাড়ো। ব্যাপারটা সিরিয়াস। গোলমাল করো না, সোজা নিজের কাজে চলে যাও। ওহো, উঠে এসো গাড়িতে। হাত ছাড়াবার চেষ্টা করায় আরও আঁকড়ে ধরল সে রানার হাত। টানছে। অবাক চোখে দেখছে রাস্তার লোক ঘাড় ফিরিয়ে। আহ, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না সোহানা। পিছন থেকে হর্ন দিচ্ছে একটা। করোনা রাস্তা ছাড়ার জন্যে, কিন্তু সেদিকে খেয়ালই নেই সোহানার। বোকামি করো না, এখন ঠাট্টার সময় নয়। চাপা স্বরে বলল রানা। দেখতেই পাচ্ছ ছদ্মবেশে নেই। কেউ চিনে ফেললে মারা পড়ব। উঠে এসো গাড়িতে। সোহানার কণ্ঠে আদেশ। আবার হর্ন বাজালো পিছনের গাড়ি। ছোট্ট একটা তীক্ষ্ণ গালি বর্ষণ করল সোহানা পিছনের ড্রাইভারের উদ্দেশ্যে। কই এলে না? আমার সাথে যেতে হবে তোমাকে। দেরি করলে চিৎকার শুরু করব। টানা হেঁচড়া শুরু করল সোহানা এবার। ভদ্রমহিলা হয় পাগল নয় বদমাইশের পাল্লায় পড়েছে মনে করে করোনার চালক গাড়ি থেকে নেমে এগিয়ে আসছে উদ্ধার করবে বলে। আচ্ছা মুসিবত। হাত ছাড়ো তো। বুঝতে পারছো না তুমিও মারা পড়বে।
তোমাকে জড়াতে চাই না। হাত ছাড়ো প্লিজ। শ্যাট আপ, কাম ইন, লেটস ফেস ইট টুগেদার। করোনার চালক এসে পড়েছে কাছে। স্যুটটাই পরিহিত ধোপ দুরস্ত সাহেব এসেই ধাক্কা দিল রানার বুকে। আই বেটা। আর কিছু বলবার সুযোগ পেল না বেচারা। ধাই করে মাঝারি একটা ঘুষি মারল রানা ওর নাকের উপর। ব্যাপস বলেই একেবারে পথে বসে পড়ল বেচারা নাকে হাত দিয়ে। কটমট করে চোখ পাকিয়ে সোহানার দিকে 3 সেকেন্ড অগ্নিদৃষ্টি বর্ষণ করে এক ঝটকায় দরজা খুলে উঠে এলো রানা গাড়িতে। হুশ করে বেরিয়ে গেল গাড়িটা। বায়ে মন নিয়ে অদৃশ্য হয়ে গেল কৌতূহলী দর্শকের চোখের সামনে থেকে। মিনিট 5 কেউ কোনো কথা বলল না। দক্ষ হাতে স্টিয়ারিং ধরে আছে সোহানা। গাড়ি ছুটে চলেছে রমনা রোড ধরে শাহবাগের দিকে। বার কয়েক আর চোখে চাইল সোহানা রানার গম্ভীর মুখের দিকে। মাফ করে দিলেই চুকে যায়। কথাটা বলে আবার একবার চাইল সে আর চোখে। জানি অন্যায় করেছি, এসপিওনাজ রেগুলেশন ব্রেক করেছি, জোর জবরদস্তি করে বোকার মতো কাজ করেছি। ভয়ানক কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই বোকামির জন্যে, কিন্তু ক্ষমা জিনিসটা হচ্ছে মহাপুরুষদের। তোমাকে বিয়ে করব না, বলল রানা হঠাৎ। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। থমকে গেল সোহানা একটু, পর মুহূর্তে হেসে উঠল খিলখিল করে। হাসি সামলে নিয়ে বলল, করতেই হবে, নইলে চিৎকার করে লোক জড়ো করব, একেবারে হুলস্থুল বাঁধিয়ে দেব বলে দিচ্ছি। হেসে ফেলল রানাও, বলল, তাহলে করব। সে দেখা যাবে। এখন কোন মহিলার বিছানা থেকে উঠে এলে? সোফিয়া হার্লিং। মিররটা বাঁকিয়ে নিজের চেহারা দেখল রানা। কানের লতিতে লিপস্টিকের দাগ লেগে রয়েছে। মুছে ফেলল সে দাগটা। আমার চেয়ে সুন্দরী? না। তবু কেন আমাকে তোমার চোখে পড়ে না বুঝি না। যাক, যাওয়া হচ্ছিল কোন দিকে ঠিক করিনি। গত রাতে সোয়া 1টার সময় আবার খুন করা হয়েছে আমাকে। ভাবছি এখন কোন দিকে যাওয়া যায়। গত রাতের ঘটনা খুলে বলল রানা সোহানাকে। হালকা করে শীষ দিল সোহানা। একটু চুপ করে থেকে বলল, বড় শক্ত পাল্লায় পড়েছ এবার মনে হচ্ছে। খুবই শক্ত। যাওয়ার চুলো ঠিক নেই যখন আমার ওখানেই চলো না হয়। তোমাকে এর মধ্যে জড়াতে চাই না সোহানা, কিন্তু আমি চাই। প্রেম? টিটকারি মারল রানা। বাৎসল্য, মাতৃসুলভ মধুর হাসি হাসল সোহানা। ডুডু খাবো আম্মা। আঁচল ধরল রানা। আয় পাজি, কোনোই চালালো সোহানা। তারপর বলল, ঠাট্টা নয়, আমার ওখানে চলো। কান ধরে বের করে দেবেন তোমার পিতাজি। কেন? খোলা ঘরের হাসপাতালে খবরটা দিইনি তোমাকে? কেন মেলা ঘরের হাসপাতালে খবরটা দিইনি তোমাকে? ওহো, আহত হয়েছিলে বলে চেপে গিয়েছিলাম। জুলাই মাসে বাবা মারা গেছে। গেরিলাদের আড্ডা ছিল বাড়িটা। টের পেয়ে ক্যান্টনমেন্ট ধরে নিয়ে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে টর্চার করে মেরে ফেলেছে ওরা বাবাকে। নির্বিকার কণ্ঠ সোহানার। কয়েক সেকেন্ড চুপ করে থেকে রানা বলল, আই এম সরি। দ্যাটস অল রাইট। অনেক দিনের কথা, ভুলেই গেছি। পরিবেশটা সহজ করার জন্যে বলল। কাজেই বুঝতে পারছো, গার্জেন নেই আমার। 2 বুড়োই খতম। এবার জোয়ান দেখে একজনের ঘাড়ে চাপতে হবে। আমার ঘাটটাকে দয়া করে নিষ্কৃতি দিলে বাঁচি। তবে হ্যাঁ, বিয়ে করে ফেলো এবার। প্রচুর উৎসাহী যুবক পাওয়া যাবে। একে অপরূপ সুন্দরী, তাই অসম্ভব ধনী। ওরে বাপরে, লম্বা লাইন হবে। যাক, সামনের মোড়ে নামিয়ে দাও আমাকে, আমি কেটে পড়ি। কোথায় যাবে? বললাম না ঠিক করিনি এখনো। সোহেল সাহেব বিসি আইটাকে আবার রিঅর্গানাইজ করছে। তোমাকে চিপ করা হচ্ছে। জয়েন করছো? না, চাকরি করব না আর। চাকরি নাই বা করলে এ ব্যাপারে ওদের সাহায্য নিতে অসুবিধা কি? অসুবিধা আছে। ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছে।
ফ্যানাটিক একটা দলকে ব্যবহার করছে বিদেশি এক বৈরী ভাবাপন্ন রাষ্ট্র। দারুণ শক্তিশালী। চারদিকে নজর রেখেছে ওরা, সবখানেই লোক আছে ওদের। সোহেলের উপরও নজর রেখেছে। আমি যাতে সোহেলের সাহায্য না নিতে পারি তার সব ব্যবস্থা করে রেখেছে ওরা। তিনবার বিফল হয়েছে। এখন দেখা মাত্র যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় সরাসরি স্টেনগানের গুলিতে আমাকে শেষ করে নিজে আত্মহত্যা করতে দ্বিধা করবে না ওদের দলের কোনো লোক। ফ্যানাটিক। অখণ্ড পাকিস্তান ফিরিয়ে আনবে ওরা যে কোনো মূল্যে। আমার দুর্ভাগ্য, আমি ওদের সম্পর্কে এত বেশি জেনে ফেলেছি যে আমাকে শেষ না করে উপায় নেই ওদের। আর ওরাও পড়েছে মহা যন্ত্রণায়। কিছুতেই মরতে চাইছি না আমি। ওরা তো জানে মারা গেছো তুমি। বলা যায় কিছু? তুমি যা সিন ক্রিয়েট করলে কে জানে, হয়তো দেখে ফেলেছে ওদের কেউ। এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। তাছাড়া 2-3 দিনের মধ্যেই হয়তো জেনে যাবে ওরা যে সোফিয়ার আমি নই, মারা গেছে ওদেরই 2জন লোক। কিছুদিন ঘাপটি মেরে থাকতে হবে আমাকে। আমার ওখানে গেলে অসুবিধা কি? কেউ ঘুণাক্ষরে টের পাবে না। কেন টের পাবে না? কেউ ভাবতেই পারবে না তুমি আমার কাছে আছো। সবার ধারণা আমাদের সম্পর্ক সাপে নেউলে। সর্বক্ষণ ঝগড়াঝাটি করি, 2 চোখে দেখতে পারি না কেউ কাউকে। আসলে বুঝি আমাদের খুব ভাব। বাজে কথা রাখো। যা বলছিলাম, আমার কাছে থাকলে 2 দিন থেকে লাভ হচ্ছে তোমার। কেউ তো টেরই পাচ্ছে না। দ্বিতীয়ত, আমার মতো একজন প্রখর বুদ্ধি সম্পন্না অপরূপ সুন্দরী তরুণী সহকারী পাচ্ছ। আর বিপদের কথা বলছো। তুমি তো জানোই ও আমি কেয়ার করি না। বিপদের মোহেই চাকরি নিয়েছিলাম PCI-এ। কাজেই ধানমন্ডির দিকে মোড় নিল মার্সিডিস বেঞ্চ। রানা ভেবে দেখল একদিক থেকে ভালোই হলো। মমতা, শাহেদ আর ইগলুকে খবর দেয়া যাবে সোহানাকে দিয়ে। 7 দোতলার জানালা ঘেঁষা একটা ডবল বেড খাটে শুয়ে চেয়ে রয়েছে রানা লেকের দিকে। পরন্ত বিকেলের নিস্তরঙ্গ জল, ছিপ ফেলে বসে থাকা বুড়ো লোকটার অটল ধৈর্য আর কয়েকটা গাংচিলে অনবরত ঘুরে ঘুরে ওরা দেখতে দেখতে চোখটা ঝাপসা হয়ে আসছে বারবার। নিজ হাতে ঘরটা ঝেড়ে মুছে মশারি, বালিশের ওয়ার, চাদর বদলে বিছানা তৈরি করে দিয়েছে সোহানা। সোহানার এই রূপটা দেখেনি কখনো রানা। বাইরের সেই চঞ্চল ওভার স্মার্ট শৌখিন বিলেত ঘুরে আসা ফুটফাট ইংরেজি বুলি ওয়ালা চালু মেয়েটা ঘরে এসেই যে বাঙালি হয়ে যায় জানা ছিল না ওর। এই মেয়েকে কোমরে শাড়ি জড়ানো, খালি পায়ে ঝাড়ন হাতে দেখতে পাবে কল্পনাও করেনি সে। ঘরটা সোহানার বাবার। বড়লোকের শৌখিন শোবার ঘর, দামি আসবাব। দেয়ালের প্রকাণ্ড ওয়েল পেইন্টিংটা এক মহিলার পোর্ট্রেট। খুব সম্ভব সোহানার মা। মেজর জেনারেল রাহাত খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ভদ্রলোক। কথাটা মনে আসতেই মেজর জেনারেলের কাঁচা পাকা ভুরু জোড়ার নিচে তীক্ষ্ণ 2টি চোখের ছবি স্পষ্ট হয়ে উঠল রানার মানস পটে। এই চোখের সামান্য ইঙ্গিতে কতবার ঝাঁপিয়ে পড়েছে সে নিশ্চিত মৃত্যুর মুখে। সর্বক্ষণ ধমক আর কঠোর শাসন, আদরের নামগন্ধ ছিল না বুড়োর ব্যবহারে। মুখ খুলতেই কড়া কথা, অথচ কি অফুরন্ত চেনেহের ফাল্গুনধারা ছিল অন্তরে। নিজের অজান্তেই প্রকাশ পেয়ে যেত রানার কাছে। বোধহয় বুঝতেও পারত না বুড়ো। ঝাপসা হয়ে আসছে রানার চোখ দুটো। কিরিং কিরিং করে বেজে উঠল টেলিফোন। 25শে মার্চ 1971, রাত 10টা। সারাদিন বাড়িতেই ছিল। কেমন যেন দম বন্ধ আবহাওয়া ছিল সেদিন। কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সব ঘোলাটে, সব গোলমেলে। অস্থির পায়ে অন্ধকার বারান্দায় পায়চারি করছিল রানা। টেলিফোনের শব্দে থমকে দাঁড়িয়ে এগিয়ে গেল শোবার ঘরের দিকে। রানা বলছো? গম্ভীর শান্ত কণ্ঠ রাহাত খানের। জি স্যার। শটান সোজা হয়ে গেল রানার শির দ্বারা নিজের অজান্তেই। শোনো,
এক্ষণে বেরিয়ে পড়ো বাড়ি থেকে, ভয়ানক গোলমাল হতে যাচ্ছে। ধক করে উঠল রানার বুকের ভিতরটা। শান্ত কণ্ঠস্বর বলেই চলল, একটু আগে জানতে পেরেছি উন্মাদের মতো কাণ্ড করতে যাচ্ছে পাকিস্তান আর্মি আজ রাতে। এটা ঠেকাবার কোনো উপায় নেই। ইয়াহিয়া চলে গেছে ঢাকা ছেড়ে। লক্ষ লক্ষ নিরীহ নিরস্ত্র মানুষ খুন করে বাঙালির মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার প্ল্যান নিয়েছে ওরা। আজ রাত 12টায় শুরু হবে নির্বিচার গণহত্যা। ট্যাঙ্ক নামবে আজ ঢাকার রাস্তায়। কল্পনা করতে পারো, আগামী 15 মিনিটের মধ্যেই তোমার বাসা ঘেরাও করা হবে। কাজেই বেরিয়ে পড়ো এক্ষুনি। দ্বিগুণ হয়ে গেছে রানার হার্টবিট। এ কি পাগলামি! আমি মানে কি করতে হবে আমাকে স্যার? রুখে দাঁড়াতে হবে। এও কি তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? ধমক দিলেন মেজর জেনারেল। পর মুহূর্তে আবার শান্ত হয়ে গেল কণ্ঠস্বর। হার মানবে না, কিন্তু বোকার মতো মারা পড়ো না। বাঙালিকে এভাবে দমিয়ে দিতে পারবে না ওরা। যুদ্ধ করতে হবে তোমাকে। সীমান্ত অতিক্রম করবার চেষ্টা করো। ওরা আমাদের পাশে থাকবে এবার। আরেকটা কথা, অফিসের প্রত্যেককে টেলিফোনে জানিয়ে দিয়েছি আমি। সবশেষে তোমাকে জানালাম। কিন্তু রেহানাকে পেলাম না ফোনে। বোধহয় ওর টেলিফোনটা খারাপ। যদি পারো ওকে সাবধান করে দিও। রেখে দিচ্ছি। বেরিয়ে পড়ো বাড়ি থেকে। কিন্তু স্যার, বাধা দিল রানা, আপনার কি হবে? আপনার বাড়িও তো ঘেরাও করবে ওরা। আমি ঘেরাও হয়েই আছি। জানালা দিয়ে দেখতে পাচ্ছি এগিয়ে আসছে ওরা ক্রল করে। রেজিস্ট্যান্স আশা করছে বোধহয়। আর 3 মিনিটের মধ্যেই এ ঘরে পৌঁছে যাবে ওরা। আমি ঠিকই থাকবো। আমার জন্য ভেবো না, তুমি বেরিয়ে পড়ো। আমি আপনার ওখানে আসছি স্যার। ফোন নামিয়ে রাখতে যাচ্ছিল রানা। রিসিভারে মেশিন গানের আওয়াজ শুনতে পেয়ে ঝট করে কানে তুলল আবার। গুলি ছুটতে শুরু করেছে পাকিস্তান আর্মি। না, শান্ত শীতল রাহাত খানের কণ্ঠ। আমাকে বন্দি করবার ক্ষমতা ওদের নেই। তুমি রেহানাকে বাঁচাবার চেষ্টা করো। দিস ইজ মাই লাস্ট অর্ডার। আবার মেশিন গানের শব্দ। লাইন কেটে গেল টেলিফোনের। বোবা রিসিভারটা কানে চেপে রাখল রানা 2 সেকেন্ড। কান থেকে সরিয়ে ভুরু কুচকে চাইল একবার ওটার দিকে। তারপর দরাম করে রেখে দিল ক্রেডলে। আধ মিনিট পরে নিল রানা গাঢ় নেভি ব্লু ট্রপিক্যাল স্যুট। পরে নিল রানা গাঢ় নেভি ব্লু ট্রপিক্যাল স্যুট। শোল্ডার হোল স্টারে যত্নের সাথে ভরে নিল 9mm লুগারটা। 2টো এক্সট্রা ক্লিপ রাখল প্যান্টের পকেটে। মোকলেস আর রাঙারমার হাতে এক থোক টাকা তুলে দিয়ে 2-1 কথায় বুঝিয়ে দিল কি করতে হবে। তারপর চোরের মতো বেরিয়ে গেল নিজের বাসা থেকে পায়ে হেঁটে। কিছু দূর গিয়েই 2টো জিপ দেখতে পেল রানা। হেডলাইট নিভিয়ে ধীর গতিতে আসছে এদিকে। লুকিয়ে গেল রানা একটা বাড়ির সীমানা দেয়ালের আড়ালে। রানার বাড়ির সামনে থামল জিপ 2টো। চাইনিজ স্ট্যান্ড হাতে রাস্তায় নামলো 10-12 জন। নিঃশব্দে ফ্যান আউট করল। ঘিরে ফেলল বাড়িটা। মিনিট 2 পরেই গুলির শব্দ এলো। দাঁত কিরমির করল রানা। ইচ্ছে হলো ছুটে যায়, যে কটাকে পারে হত্যা করে মনের ঝাল মেটায়। কিন্তু রেহানার ওখানে যেতে হবে। ওরি অফিস সেক্রেটারি নাসরিন রেহানা। অন্ধকারের গা ঢাকা দিয়ে হাঁটতে শুরু করলো রানা দ্রুত পদে। কি হলো? এরকম হয়ে গেল কেন? কি দোষ করেছে ও পাঞ্জাবিদের কাছে? বাঙালি হওয়াটাই কি অপরাধ? কতদিন স্বদেশ মনে করে যে পাকিস্তানকে সে ভালোবেসেছে। দেশের জন্য একবার নয়, দুবার নয়, বহুবার নিজের জীবন বিপন্ন করেছে। মৃত্যুর মুখোমুখি চলে যেতে ইতস্ত করেনি সে। সবই কি ভুয়ো, মিথ্যে? দেশটা কার? কার দেশকে ভালোবেসে জীবন মৃত্যু পায়ের ভীত করেছে সে বারবার? কার সমর্থনে এতদিন কাজ করেছে সে? এদের যদি ওর হবে, ওকে খুন করতে চাইছে কেন পাঞ্জাবিরা?
ধিক্কার এলো রানার অন্তরের অন্তঃস্থল থেকে। পুঁজিপতি আর স্বার্থান্বেষী ক্ষমতা চক্রের হাতে পুতুল নাচ নেচেছে সে এতদিন। খেলানো হয়েছে ওকে, চোখে দেশপ্রেমের ঠুলি বেঁধে দিয়ে ওর সততাকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হয়েছে ক্ষমতাসীন সরকারের কুৎসিত স্বার্থ উদ্ধারে। ভুলিয়ে ভালিয়ে কাজ আদায় করে নিয়েছে এতদিন। আজ সমমর্যাদার দাবি তুলতেই চোখ উল্টে নিল কি সহজে। শুয়োরের বাচ্চা, মনের আক্রোশে গাল দিল রানা বিড়বিড় করে। কাকে গাল দিল বুঝতে পারল না সে নিজেই। পাকিস্তানকে, ইয়াহিয়াকে, ভুট্টোকে, না নিজেকে? তন্দা কেটে গেল রানার। একটা ট্রেতে চায়ের সরঞ্জাম সাজিয়ে নিয়ে ঘরে ঢুকলো সোহানা। খাটের পাশে টিপয়ের উপর রাখলো ট্রেটা। একটা চেয়ার টেনে নিয়ে কাছে এগিয়ে বসলো। সাদাসিধে করে পড়েছে সোহানা লাল হলুদ ছাপা একখানা সুন্দর ক্যালি সিল্কের শাড়ি, হলুদ ব্লাউজ। চুলগুলো এলো খোপায় বাঁধা, কয়েকগুচ্ছ চুল কপালে এসে পড়েছে। লাল টিপটা খুব সুন্দর লাগছে তাই। অপরূপ দুই আয়ত চোখ মেলে রানার দৃষ্টি অনুসরণ করে গাংচিলগুলোকে দেখল সে কিছুক্ষণ চুপচাপ। তারপর বলল, কি ভাবছো রানা? ভাবছি কেবল চাকরির জন্যে যদি চাকরি করতাম তাহলে বড় ভালো হতো। আজ এত চিন্তা ভাবনায় জর্জরিত হতে হতো না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছি বলে এখন প্রশ্ন আসছে, কি করেছি এতদিন? কোন দেশের প্রেমে পড়েছিলাম? এই প্রেমের মূল্য কি? শুধু যদি চাকরি করতাম আজ নিজেকে এরকম প্রবঞ্চিত মনে হতো না। তুমি নিজের ঘাড়ে এভাবে টানছ বলেই এত খারাপ লাগছে। সবাই তো এই একই ভুল করেছিল। এখনও এই ভুলেরই মোহে কাজ করছে পাকিস্তানে বিশ্বাসী কিছু লোক। গোপনে ষড়যন্ত্র করছে, বোমা মেরে উড়িয়ে দিতে চাইছে তোমাকে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছ তুমি, প্রবঞ্চনার প্রতিশোধ নিয়েছ। তুমি এত ভাবছো কেন? যুদ্ধ শেষ হয়নি এখনো সোহানা। 25শে মার্চের পর দেশ স্বাধীন না করে উপায় ছিল না, তাই স্বাধীন করেছি। প্রথম পাঠ চুকেছে, কিন্তু আসল যুদ্ধ বাকি রয়ে গেছে আমাদের। এবার আর আগের মতো অ্যাফিম খাওয়াতে পারবে না আমাকে কেউ। এবার বুঝে গেছি, দেশ মানে শুধু একখণ্ড জমি নয়, মানুষ। দেশপ্রেম মানে শুধু জমিটা রক্ষা করা নয়, অন্যায়, অবিচার, শোষণ ও শৃঙ্খলের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা। দেশটাকে আবার মুষ্টিমেয় কয়েকজনের সম্পত্তি হতে দেয়া চলবে না। অনেক ঠকেছি, আর ঠকতে চাই না। রাজনীতিতে নামবে নাকি? কাপে চা ঢেলে এগিয়ে দিল সোহানা। রাজনীতি আমার জন্যে নয়, আমার লাইনে কাজ করব আমি। চাকরিতে যোগ দিচ্ছ না তাহলে? না, একটা প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি খুলব। মানুষের কাছাকাছি থাকতে চাই আমি। সাধারণ মানুষের সুখে দুঃখে সমস্যায় জড়াতে চাই নিজেকে। বিসিআই এর একটা অনুভূতিহীন যন্ত্র হিসেবে রাজা উজির মারার শখ আর নেই। সোহেল সাহেব ছাড়লে তো? সোহেলের সাধ্য নেই আমার মত পাল্টায়। আমাকে নেবে সাথে? গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে লাভ আছে কিছু? লাভ আছে কিছু? চায়ের কাপে চুমুক দিয়ে আড়মোড়া ভাঙল রানা। আছে। আমি এখনই জানতে চাই আমাকে নেওয়া হচ্ছে কিনা। কথা পাকা করে রাখতে চাই। তোমার মিলগুলো চালাবে কে? বাবা নেই, তার ব্যবসা বাণিজ্য দেখে শুনে বুঝে নিতে হবে না তোমাকে? বারে, তুমি জানো না, ব্যবসা তো আমিই দেখাশোনা করতাম বাবা থাকতেও। রানার মনে পড়ল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিলেতি ডিগ্রি আছে সোহানার। কার কাছে যেন শুনেছিল। কাজেই সময় নেই তোমার, বলল রানা। আমার সময় নেই মানে? পিসিআই এ চাকরি করতাম না আমি? কাজ তো চালাবে ম্যানেজার।